আসসালামু আলাইকুম আদাব শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বর্তমান যে পরিস্থিতিতে করোনা অনেক বেড়ে গেছে, এজন্য আমাদেরকে খুব সাবধান হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শিক্ষার্থীরা, আবারও দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ সুফিয়া খাতুন, সহকারী শিক্ষক, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমরা পড়ছিলাম বিজ্ঞান বিষয়টি। আজ আমরা পড়ব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় জীবজগৎ। এই জীবজগৎ অধ্যায়ের কিছু অংশ আমরা পড়েই ফেলেছি। আজ আমরা পড়ব পার্ট 4 থেকে বাকি অংশ। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করলেই দেখবে আমাদের চারপাশে অনেক ধরনের গাছপালা দেখা যায়। আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, তারপরে কি মাঠে অনেক ফসল ফলে, ধান, গম। এই যে এগুলো দেখলাম আমরা, এগুলো সবই কি সপুষ্পক উদ্ভিদ, কারণ এদের ফুল উৎপন্ন হয়। এদের দেহ সুস্পষ্টভাবে কিসে বিভক্ত? মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত। কোনো উদ্ভিদ ফল উৎপন্ন করে, আবার কোনো উদ্ভিদ কি করে না, ফল উৎপন্ন করে না। তাই বীজগুলো কি হয়, অনাবৃত অবস্থায় থাকে। এরা প্রধানত কয় ধরনের? সপুষ্পক উদ্ভিদ প্রধানত 2 ধরনের, নগ্নবীজী উদ্ভিদ ও আবৃতবীজী উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ 2 ধরনের, নগ্নবীজী উদ্ভিদ, আরেকটি হলো আবৃতবীজী উদ্ভিদ। শিক্ষার্থীরা, আমরা দেখলাম সপুষ্পক উদ্ভিদকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। একটি হলো নগ্নবীজী উদ্ভিদ, অপরটি আবৃতবীজী উদ্ভিদ। এই যে নগ্নবীজী উদ্ভিদ, এ সকল উদ্ভিদের ফুলে কি থাকে না, ডিম্বাশয় থাকে না। আর ডিম্বাশয় না থাকার কারণে ডিম্বকগুলো নগ্ন অবস্থায় থাকে। এসব ডিম্বক যখন পরিণত হয়, তখন কি পরিণত হয়ে বীজ উৎপন্ন করে, যেমন সাইকাস আর পাইনাস। যেহেতু ডিম্বাশয় থাকে না, ডিম্বাশয় সাধারণত ফলে পরিণত হয়। এ কারণেই বীজগুলো কি উন্মুক্ত বা খোলা অবস্থায় থাকে। এজন্যই উদ্ভিদগুলো কি নগ্নবীজী উদ্ভিদ, যেমন সাইকাস, পাইনাস। সাইকাস, পাইনাস। এরপর আমাদের চারপাশে যে আম, জাম, কাঁঠাল, নারকেল, সুপারি সহ নানা ধরনের উদ্ভিদ আমরা দেখতে পাই, এই সব উদ্ভিদ কিন্তু আবৃতবীজী উদ্ভিদ। এসব উদ্ভিদের ফুলে কি থাকে, ডিম্বাশয় থাকে। আর ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে সজ্জিত থাকে। নিষেকের পর ডিম্বাশয় ফলে পরিণত হয় এবং ডিম্বকগুলো বীজে পরিণত হয়। এর কারণে বীজগুলো ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে। তাহলে আবৃতবীজী উদ্ভিদগুলো কি? আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, সুপারি, সরিষা সহ আমাদের চারপাশে সব সবুজ উদ্ভিদই হলো আবৃতবীজী উদ্ভিদ। এসব উদ্ভিদের ফুলে কি ডিম্বাশয় থাকে, আর ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে সজ্জিত থাকে। নিষেকের পর ডিম্বক বীজে এবং ডিম্বাশয় ফলে পরিণত হয়। এ কারণে বীজগুলো ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে। আমরা শিখলাম সপুষ্পক উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ। এখন আমরা জানব মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী সম্পর্কে। শিক্ষার্থীরা,
আমরা এখন জানবো মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী সম্পর্কে। আমরা সবাই মাছ খাই, মাছ কাটতেও অনেক সময় দেখেছি। একটা মাছের যদি আমরা মাংসের অংশটা সরিয়ে ফেলি, মাঝখানে কি দেখব? কাটা। এবং মাছের ঘাড় থেকে লেজ পর্যন্ত যে শক্ত অংশ লম্বা কাঁটাটা দেখা যায়, সেই যে কাঁটাটা, এটাই কিন্তু মেরুদণ্ড। তো এই মেরুদণ্ড কিন্তু সকল প্রাণীর থাকে না। যে সকল প্রাণীর মেরুদণ্ড আছে তাদেরকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী, আর যে সকল প্রাণীর মেরুদণ্ড নেই তাদেরকে বলা হয় অমেরুদণ্ডী প্রাণী। তাহলে মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণী জগৎকে কয়টি ভাগে ভাগ করা যায়? দুইটি ভাগে। একটি হলো মেরুদণ্ডী প্রাণী এবং অপরটি হলো অমেরুদণ্ডী প্রাণী। মশা, মাছি, তেলাপোকা এগুলো কি? এগুলো সবই অমেরুদণ্ডী প্রাণী। অপরদিকে কুকুর, বিড়াল, গরু, ছাগল এবং মানুষ সহ অন্যান্য প্রাণী এগুলো মেরুদণ্ডী প্রাণী। শিক্ষার্থীরা, আমরা উদ্ভিদকে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভাগ করেছি এবং উদ্ভিদের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা জেনেছি। এখন প্রাণীর বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা জানব। আমরা জানলাম মেরুদণ্ডী প্রাণী কি এবং অমেরুদণ্ডী প্রাণী কি। এই অমেরুদণ্ডী প্রাণীর অনেকগুলো বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য প্রথমে কি? এদের মেরুদণ্ড থাকে না। থাকে না। তাহলে দেহের ভিতরে কি নাই? দেহের ভিতরে কঙ্কাল থাকে না। চোখ সাধারণত সরল বা পুঞ্জাক্ষী। এদের লেজ নেই। তাহলে আমরা কি দেখলাম? অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্যগুলো: মেরুদণ্ড থাকে না, দেহের ভিতরে কঙ্কাল থাকে না, চোখ সাধারণত সরল বা পুঞ্জাক্ষী, এদের লেজ নেই। পুঞ্জাক্ষী হলো অনেকগুলো চোখ একটা চোখের ভিতরেই থাকে। এই অমেরুদণ্ডী প্রাণী আবার নানা ধরনের হয়ে থাকে। অনেক অমেরুদণ্ডী প্রাণী আছে, এগুলো আকারে খুবই ছোট, এদের খালি চোখে দেখা যায় না, যেমন এমিবা। আবার কেঁচো, জোঁক এগুলো এক দলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী, এদের দেহগুলো কি খণ্ডে খণ্ডে বিভক্ত থাকে। আবার শামুক, ঝিনুক এগুলো আরেক ধরনের অমেরুদণ্ডী প্রাণী, এদের দেহ খণ্ডে বিভক্ত নয়, তবে এদের যে দেহটা সাধারণত শক্ত খোলসে আবৃত থাকে এবং এদের মাংসল পা থাকে। আবার প্রজাপতি, মশা, মাছি, মৌমাছি, উইপোকা এগুলো হলো পতঙ্গ দলভুক্ত প্রাণী। পৃথিবীতে এই যে পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি। এদের দেহকে আমরা তিনটি অংশে ভাগ করতে পারি। একটি হলো মস্তক, অপরটি বক্ষ এবং আরেকটি উদর। অংশগুলো কি? মস্তক, বক্ষ এবং উদর। আর এই যে পতঙ্গগুলো, এদের
সন্ধিযুক্ত পা এবং পঞ্জাক্ষী থাকে। অনেক পতঙ্গ আছে যেগুলো আমাদের উপকার করে, এগুলোকে আমরা বলি উপকারী পতঙ্গ। যেমন মৌমাছি, রেশম পোকা, এগুলো কি উপকারী পতঙ্গ। আবার মশা মাছি কি করে, অনেক ধরনের রোগ ছড়ায়। অনেক পতঙ্গ আবার আমাদের ঘরবাড়ি, আসবাবপত্র এবং ফসলের কি করে থাকে, ক্ষতি সাধন করে থাকে। এছাড়া পামড়ি পোকা, শীষ কাটা লেদা পোকা, পুঁই পোকা, ঘোড়া পোকা, এই পোকাগুলোর নাম তোমরা শুনেছ। এগুলো কি করে, ফসলের ক্ষতি করে। এছাড়াও কত সামুদ্রিক প্রাণী আছে যাদের ত্বক কাটার মতো অংশ থাকে। এগুলো হলো তারা মাছ ও সামুদ্রিক শসা। এই দলভুক্ত প্রাণী যাদের দেহে কি আছে, ত্বকে কাটার মতো অংশ আছে। এছাড়াও আছে জেলি মাছ, প্রবাল কীট। এদের কি দেহে একটি মাত্র ছিদ্র থাকে, আর এদের দেহের ভিতরটা কি একটা ফাঁকা গহ্বর বা সিলিন্ড্রন থাকে। একটা ছিদ্রপথে এরা কি করে, খাদ্য গ্রহণ করে, আবার বর্জ্য পদার্থ বের করে দেয়। শিক্ষার্থীরা, আমরা অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্যগুলো জানলাম এবং অমেরুদণ্ডী প্রাণী যে বিভিন্ন ধরনের সেগুলো সম্পর্কেও জানলাম। এখন আমরা কি জানব, মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্যগুলো কি সেগুলো আমরা এখন জানব। মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য। যেহেতু ওরা মেরুদণ্ডী প্রাণী, তাহলে এদের কি আছে, মেরুদণ্ড আছে। মেরুদণ্ড থাকে। দেহের ভিতরে কি আছে, দেহের ভিতরে কঙ্কাল আছে। মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর লেজ থাকে। এদের কি থাকে, পাখনা বা দুই জোড়া পা থাকে। এদের চোখ হলো সরল প্রকৃতির। চোখ সরল প্রকৃতির। আর এরা শ্বাসকার্য চালায়। ফুলকা, এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। শিক্ষার্থীরা, আমরা কি দেখলাম, মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্যগুলো। এদের মেরুদণ্ড থাকে, দেহের ভিতরে কঙ্কাল থাকে। মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর লেজ থাকে। এদের পাখনা বা দুই জোড়া পা থাকে। এদের চোখ হলো সরল প্রকৃতির। আর এরা কি ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়।
আমরা যেমন অমেরুদণ্ডী প্রাণীকে দেখেছি বিভিন্ন ধরনের হয়ে থাকে, ঠিক সেরকম বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মেরুদণ্ডী প্রাণীকেও আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, কারণ মেরুদণ্ডী প্রাণীর মধ্যেও বিভিন্ন ধরনের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এই যে বিভিন্ন বৈচিত্র্যের উপর ভিত্তি করে মেরুদণ্ডী প্রাণীকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হলো মৎস্য, উভচর, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী। তাহলে আমরা কি দেখলাম, মেরুদণ্ডী প্রাণীকে কয়টি ভাগে ভাগ করা যায়? 5টি ভাগে। মৎস্য, উভচর, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী। এই যে মৎস্য শ্রেণী, এই মৎস্য শ্রেণীর সকল ধরনের মাছ এই মৎস্য শ্রেণীর অন্তর্ভুক্ত। মাছ কোথায় বাস করে? তোমরা সবাই জানো, মাছ পানিতে বাস করে। আর বেশিরভাগ মাছের গায়ে কিন্তু আইস থাকে, যেমন রুই, কাতলা, কই মাছ, এগুলোতে আইস থাকে। আবার কিছু কিছু মাছ আছে যাদের দেহে আইস থাকে না, যেমন কি মাগুর, শিং, ট্যাংরা, বোয়াল। এগুলো মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। আর মাছের কি আছে? মাছের পাখনা আছে, এই পাখনার সাহায্যে এরা সাঁতার কাটে। তাহলে কি দেখলাম আমরা? মাছ কি সকল মাছ মৎস্য শ্রেণীর অন্তর্ভুক্ত। কোনো কোনো মাছের আইস থাকে, কোনো কোনো মাছের আইস থাকে না। আবার মাছ কী করে? ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। মাছের পাখনা আছে এবং পাখনার সাহায্যে এরা কি করে? শ্বাসকার্য চালায়। এখন আমরা কি দেখলাম? উভচর প্রাণী। উভচর কথাটা বলতে কি বোঝায়? যে উভয় স্থানে কি বাস করতে পারে। ব্যাঙ হলো উভচর শ্রেণীভুক্ত প্রাণী। এরা কি জীবনের কিছু সময় ডাঙ্গায় এবং কিছু সময় পানিতে বাস করে। এদের ত্বকে কিন্তু লোম নেই, আইস বা পালক কিছুই থাকে না। এদের 2 জোড়া পা থাকে। তোমরা নিশ্চয়ই দেখেছো ব্যাঙের কয় জোড়া পা থাকে? 2 জোড়া পা থাকে। আর পায়ের আঙুলে কিন্তু কোনো নখ থাকে না। এরা এই যে আমি বললাম জীবনের কিছু সময় ডাঙ্গায় এবং কিছু সময় পানিতে বাস করে। যখন এরা ব্যাঙাচি অবস্থায় থাকে তখন এরা পানিতে বাস করে এবং তখন এরা শ্বাসকার্য চালায় ফুলকার সাহায্যে। অপরদিকে যখন এরা ডাঙায় বাস করে তখন কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। এখন আসি আমরা সরীসৃপ প্রাণী কোনগুলো? টিকটিকি, কুমির, সাপ, গিরগিটি এগুলো হলো সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী। এরা কি করে? বুকে ভর দিয়ে চলে, আঙ্গুলে থাকে নখ। এরা ডিম পাড়ে আর এদের ডিম ফুটে বাচ্চা বের হয়। এ সকল প্রাণী সবাই কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। এখন আমরা আসি পাখি শ্রেণীভুক্ত প্রাণী কোনগুলো? হাঁস, মুরগি, কবুতর, দোয়েল এগুলো সবই কি পাখি শ্রেণীভুক্ত প্রাণী। পাখির দেহে কি থাকে? পালক দিয়ে পাখির দেহ আবৃত থাকে। তো পাখি চেনার একটাই উপায় যে পাখির দেহে কি থাকে? পালক থাকে। শুধুমাত্র পাখির দেহেই কিন্তু পালক থাকে। এটা পাখির একটা অনন্য বৈশিষ্ট্য বা প্রধান বৈশিষ্ট্য। পাখি ছাড়া অন্য কোনো প্রাণীর কিন্তু কি নেই? পালক নেই।
বেশিরভাগ পাখি উঠতে পারে, কিন্তু কিছু কিছু পাখি আছে যেমন উট পাখি, পেঙ্গুইন, এরা, এছাড়া আরও কিছু পাখি আছে এরা উঠতে পারে না। পাখি ডিম পারে, আর পাখির ডিম থেকে কি হয়, বাচ্চা হয়। কুকুর, বিড়াল, বানর, ইঁদুর এগুলো এক ধরনের প্রাণী। এগুলো হলো প্রাণী, স্তন্যপায়ী প্রাণী। এরা এবং আমরা যে মানুষ, আমরা মানুষরাও কিন্তু স্তন্যপায়ী প্রাণীর অন্তর্ভুক্ত। মানুষ কি করে, মানুষের দেহ লোম দিয়ে ঢাকা, আর এরা কি বাচ্চা প্রসব করে এবং বাচ্চা কি করে, মায়ের দুধ পান করে। এজন্য এদের নাম কি, স্তন্যপায়ী প্রাণী। আর বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণী কোথায় বাস করে, স্থলে বা ডাঙ্গায় বাস করে। শিক্ষার্থীরা, আমরা আজকে ক্লাসে সপুষ্পক উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কি সেগুলো জানলাম। মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য এবং মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীকে যে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে সেগুলো সম্পর্কে জানলাম। শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। যদি তোমাদের শুনতে সমস্যা হয় তাহলে অবশ্যই হেডফোন ব্যবহার করবে। আর এখন যেহেতু আমাদের অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হচ্ছে, এজন্য অবশ্যই পুরো বইয়ের অধ্যায়গুলো যেগুলো পড়ানো হবে খুব মনোযোগ দিয়ে পড়বে। আজ এখানেই, আল্লাহ হাফেজ।